ঈদযাত্রার শেষ দিনে সবকিছু তুচ্ছ করে বাড়ি ফিরতে মরিয়া মানুষ, কানায় কানায় পূর্ণ লঞ্চ, কেবিনেও গাদাগাদি, ঝুঁকি নিয়েও ট্রেনের ছাদে শত শত যাত্রী। খুব ভালো লাগছে, ব্যাপারটা অন্যরকম। আজকে তুলনামূলক একটু চাপ কম। দায়িত্ব স্বজন সবাই দেশ গ্রামে আছে, এরা দেশে যাইতে আছে। কষ্টটা দিন শেষে আনন্দে পরিণত হয়। শত কষ্ট বেদনা ভোগ করেও বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। এই সময় একটু তো ভিড় হবে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে একটা ছুটি পাইলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা। বাসে বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও যানজটহীন যাত্রায় স্বস্তি। রাস্তায় কোনো রকম জ্যাম পাই নাই, সরাসরি চলে আসছি। গাড়িতে 1000 টাকা টিকিট চায়, এই কারণে এই অবস্থায় আসতেছে। যানজট সেরকম নাই, ভালোই, রাস্তা একদম ফ্রি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ মুহূর্তের বেচাকেনায় ফাঁকা রাজধানীর পশুর হাট। লাভ ক্ষতির হিসাব না করে লোকসান আতঙ্কে বিক্রি করছেন ব্যাপারীরা। দাম পড়তির আশায় হাটে হাটে ঘুরছেন ক্রেতা। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, 5 স্তরের নিরাপত্তা বলয়। সৌদি আরব সহ দেশে দেশে ঈদুল আজহা উদযাপন। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে জামাত। এবার সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের দাবি করল বিএনপি। গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর প্রয়োজন নেই বাংলাদেশের, মন্তব্য আওয়ামী লীগের। প্রবল বৃষ্টিতে সুনামগঞ্জের দোয়ারা বাজারে খাসিয়ামারা নদীর বেড়ি বাঁধে 5টি স্থানে ভাঙন। নিম্নাঞ্চল প্লাবিত, বন্যায় সিলেটে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এবং বিশ্বকাপে সুপার 8 নিশ্চিতে ঈদের দিন ভোরে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সেন্ট ভিনসেন্টের উইকেট হতে পারে ব্যাটিং সহায়ক। সমীকরণের জটিলতা এড়াতে জয়ই লক্ষ্য। যে করেই হোক ঈদ উদযাপন করতে হবে প্রিয়জনদের সঙ্গে। এ কারণে ঈদ যাত্রায় শেষ দিনেও লঞ্চ, ট্রেন ও বাস টার্মিনালে উপচে পড়া ভিড় ঘরমুখী মানুষদের। টিকিট মিলবে না, অতিরিক্ত ভিড় থাকবে, এসব জেনেও তারা আসেন টার্মিনালে। ঝুঁকি নিয়ে কেউ ওঠেন ট্রেনের ছাদে, কেউ আবার ঠাঁই নেন লঞ্চের পাটাতনে। ভ্যাপসা গরমে ভোগান্তি থাকলেও প্রিয়জনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে খুশি সবাই। রাত পোহালেই ঈদ, এরপরও প্রিয়জনদের কাছে যেতে মানুষের চেষ্টার যেন শেষ নেই। যে কোনো মূল্যে ফিরতে হবে বাড়ি। সকাল থেকে সন্ধ্যা সদরঘাটে যেন ভিড় কমছেই না দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। পন্টুন থেকে লঞ্চের ডেক, সবখানেই ছিল উপচে পড়া ভিড়। বরিশাল, ভোলা সহ দক্ষিণাঞ্চলের নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায় ছোট বড় লঞ্চ। দিনের শেষ ভাগে যাত্রীদের ভিড় আরো বাড়ে। বিপদ হইলো তারা যাইবো, দেশ ঈদ করবো, এটাই তার আনন্দ। শত কষ্ট বেদনা ভোগ করেও বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। এই কষ্টটা দিন শেষে আনন্দে পরিণত হয়। যে অবস্থায় আছে পা হাত সেখানে সেইভাবেই। টিকিট কিনছি আমি, টিকিট পর্যন্ত যাইতে পারতেছি না। রিস্ক নিয়ে হলো বাড়িতে যেতে হবে সবার সাথে ঈদ করার জন্য। তারা যে কোনো মূল্যে ছাদে উঠে যাবে বা ট্রেনে উঠে যাবে, এই কারণে আমরা ছাদ থেকে ওদেরকে নামাতে পারিনি। এদিকে ঈদযাত্রার শেষ দিনে সড়ক পথেও যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। মহাখালী বাস টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখী মানুষদের খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন নিবিড় সাহা। সরাসরি শুরুতে যাচ্ছি সাব্বিরের কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। আসলে ঈদযাত্রার শেষ দিনে অর্থাৎ আপনাদের সারাদিনের পর সন্ধ্যা থেকে এখন রাত, অথচ এই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের যে স্রোত, সেই স্রোত এখনও ব্যাপক পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আসলে সারাদিন ঠিক যেমনভাবে আসলে যাত্রীদের উপচে পড়া ভিড় এই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল, এখনও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা বিআরডব্লিউটিএ আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় 70টি লঞ্চ আসলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন যে
জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই, যাত্রী সাধারণের এই ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে এক ধরনের বাণিজ্য করার চেষ্টা করছে আসলে বিভিন্ন লঞ্চ মালিকরা। আমি কিছুক্ষণ আগে একটি ঘটনার সম্মুখীন হয়েছি, সেখানে দেখা গেছে যে একটি লঞ্চের ধারণ ক্ষমতার চেয়ে অত্যাধিক পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছিলেন সেই লঞ্চটি, এবং সেই লঞ্চের ভেতরে থাকা যাত্রীদের সঙ্গে এক পর্যায়ে লঞ্চের যারা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখন পবিত্র ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতা তার আসলে নামমাত্র কয়েক ঘন্টা সময় বাকি আছে, কিন্তু এই যে জনস্রোত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেই জনস্রোত কিন্তু আসলে সে অর্থে এখনও কমছে না। আপনারা দেখছেন যে আসলে রাজধানী থেকে বিভিন্ন কর্মজীবী, শ্রমজীবী এবং পেশাজীবী মানুষ যারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ ভোলা, বরিশাল, চাঁদপুরের দিকে আসলে যাত্রা করছেন, তাদের ব্যাপক উপস্থিতি আমরা এখন এই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত হয়েছেন। প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। তো আসলে ঈদ যাত্রার শেষ দিনের সন্ধ্যা গড়িয়ে এখন রাত, তবুও আসলে সেই যাত্রী সাধারণের যে চাপ, সেই চাপ এখন পর্যন্ত কমেনি। তো এই ছিল আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন সহকর্মী নিবিড় সাহা। আসলে রাত পোহালে পবিত্র ঈদুল আজহা এবং আর হাতে আছে কিন্তু ঠিক কয়েক ঘন্টা সময়। এরই মধ্যে আমরা দেখছি যে আসলে এখনো যারা রাজধানী ছেড়ে নারীর টানে বাড়ি ফেরেননি তারা কিন্তু আজকে ট্রেনে করে তারা বাড়ি ফিরছেন, অনেকেই কিন্তু ট্রেনে করে বাড়ি ফিরছেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখছি যে আসলে বিকেল থেকে কিন্তু যে যাত্রী চাপ ছিল তা সেখান থেকে কিছুটা সন্ধ্যা হওয়ার পর থেকে কিন্তু যাত্রী চাপ কিছুটা বেড়েছে, এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যাত্রী চাপ বেশ খানিকটাই বেড়েছে, এবং যাত্রীরা বলছেন যে আসলে এই যে ভ্যাপসা গরমের কারণে তাদের কিছুটা ভোগান্তি হলেও কিন্তু যে ট্রেনগুলো সঠিক সময়ে আসছে এবং তেমন যাত্রী চাপ নেই, যার কারণে কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে আসলে আর কয়েক ঘন্টা পরই তারা তাদের প্রিয়জনদের মুখ দেখতে পারবেন, যার কারণেই কিন্তু তারা বলছেন যে আসলে এটি একটি তাদের জন্য স্বস্তির বিষয়। তো আমি বিকেল থেকে যেমনটি দেখেছি যে আসলে ট্রেনগুলো যখন স্টেশনে আসছে তখন কয়েকটি ট্রেনে 2 থেকে 3টি ট্রেনে আমি দেখেছি আসলে যে যাত্রীদের চাপ ছিল উপচে পড়া চাপ, এবং ভেতরে বগিগুলো তো বটে, এবং ট্রেনের ছাদেও কিন্তু আমি দেখেছি যে যাত্রীরা আসলে ভ্রমণ করেছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত সকাল থেকে আমরা যেমনটি দেখেছি আসলে ট্রেনগুলো সঠিক সময়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে এসেছে এবং যথাসময়ে কিন্তু এই স্টেশন ছেড়ে গেছে, এবং যাত্রীদের চোখে মুখেও কিন্তু আসলে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় না থাকায় কিন্তু স্বাচ্ছন্দ্যের ছাপ এখন পর্যন্ত আমরা দেখছি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবর। শেষ সময়ের যাত্রার খবর জানছিলাম বিমানবন্দর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট, লোকসান আতঙ্কে কম দামে বিক্রি করছেন ব্যাপারীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মেরাদিয়া পশুর হাটে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, এবং চট্টগ্রামের নূরনগর হাউজিং এ আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতে যাচ্ছি সবুজের কাছে। রাজধানীর পশুর হাটের অবস্থা এখন দেখেই বোঝা যাচ্ছে বেচাকেনা বেশ ভালো হয়েছে। গতকালকে সারাদিন ভালো বেচাকেনা হয়েছে, আজকে দুপুর পর্যন্ত বেশ ভালো বেচাকেনা হয়েছে, অর্থাৎ হাট মোটামুটিভাবে ফাঁকা দেখা যাচ্ছে, ক্রেতা অনেকটাই কমে গেছে। তবে এই হাটে, এই মেরাদিয়া হাটে এখন পর্যন্ত বেশ সংখ্যক পশু রয়েছে, এবং এই পশু বিক্রির হালচালের ভেতরে দেখা যাচ্ছে যে আমরা যেটা জেনেছি এই হাটে এসে যে বড় গরু তেমন একটা বিক্রি হয়নি। আমরা এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম 7 লাখ টাকা চেয়েছিলেন খামারিরা, এবং এই গরু লালন পালন করতে 6 লাখ টাকা খরচ পড়েছে তাদের দাবি, এবং এখন পর্যন্ত যেটির দাম আসলে খুব ধারে কাছেও যাচ্ছে না। তারা বলছেন যে 5 লাখ টাকা হলেও ছেড়ে দিয়ে চলে যাবেন বাড়িতে। এরকম তার বেশ কয়েকটি গরু আছে, একটি গরু বিক্রি হয়নি, 5টি গরু নিয়ে এসেছেন। এরকম একই অবস্থা আছে বড় গরুর। তবে স্বাভাবিকভাবেই যে বেচাকেনাটা হয়েছে এবং হাট মোটামুটিভাবে ফাঁকা হয়েছে সেটি হচ্ছে ছোট এবং মাঝারি গরুর বেচাকেনা, এবং ছোট এবং মাঝারি গরুর বেচাকেনায় যেমনটা যারা কিনতে পেরেছেন, অর্থাৎ যারা কিনেছেন তারা বলেছেন যে তারা মোটামুটিভাবে
প্রত্যাশা মতো দামের ভেতরেই কিনতে পেরেছেন। যদিও যারা বিক্রি করেছেন তাদের অনেকের কথা আর কি, তাদের অনেকের যেটা বলছেন অনেকেই যে তারা আসলে প্রত্যাশা মতো দাম পাননি, কিংবা দাম পেলেও সেটি খুব বেশি দাম পাননি, হয়তো কোনোরকমভাবে অল্প পরিমাণে কিছুটা লাভ করতে পেরেছেন। তারপরেও এখন পর্যন্ত এই হাট সহ রাজধানীর যে আশপাশের হাট আছে, যে হাটে কিছুটা কমে গেছে পশু, সেই হাটে কিন্তু এখনও 2-1টি ট্রাকে করে গরু আসছে এবং সেই গরুগুলোর সাইজ কিন্তু অবশ্যই ছোট এবং মাঝারি, কারণ বড় গরুর বিক্রি নাই। সেই গরুগুলো নিয়ে এখন পর্যন্ত তারা ডিসিশন নিতে পারেননি আসলে কতটা দাম ছেড়ে দিয়ে বিক্রি করে যাবেন নাকি চলে যাবেন। তো আমরা অনেকের সাথে কথা বলেছি যারা আজকে এখন পর্যন্ত বিক্রি করতে পারেননি, তারা হয়তো যে মাঝরাত কিংবা ভোর রাতেই পর্যন্ত দেখবেন, তারপরে ফিরে নিয়ে চলে যাবেন, কারণ এখন পর্যন্ত তারা যে দাম পাচ্ছেন সেই দামটি আসলে তাদের কেনা দাম কিংবা তাদের লালন পালনের খরচের চেয়ে বেশ কম, যার জন্য তারা ছাড়তে পারছেন এবং শেষ মুহূর্তের কেনাকাটায় ঝুঁকি নিয়ে অনেকেই কিনতে আসছেন। তারা যেটা চাচ্ছেন যে হয়তো সন্ধ্যার পরে আরেকবার হয়তো দাম কমে যাবে, দামটা পড়ে যাবে, তাহলে হয়তো তারা কিছুটা তাদের প্রত্যাশা মতো দামে কিনতে পারবেন। তো তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং বিক্রেতাদের যে প্রত্যাশা, সেই দুই প্রত্যাশা মিলে আসলে কোরবানির এই পশুর হাটের সব পশু বিক্রি হয়ে যাক, সেটাই চাচ্ছেন আসলে সংশ্লিষ্ট সকলে। তো আমার কাছে রাজধানীর মেরাদিয়া পশুর হাট থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রাম, সেখানকার খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম। দিন গড়িয়ে সন্ধ্যা হলো, আসলে দুপুরের পর থেকে যেভাবে বেচা কিনা হচ্ছিল এখন এসে কিন্তু একটু থমকে গেছে, অর্থাৎ বাজার একটু স্থির বলা যাচ্ছে, এরকম বেচা কিনা একটু কমে গেছে মনে হচ্ছে। অর্থাৎ এর আগে আমরা 3টা থেকে 4টা 5টা 6টার দিকে যেভাবে প্রতি 1 মিনিট 2 মিনিট পর একটা গরু নিয়ে আসলে বিক্রি হয়ে গেছে এরকম গরু, কিন্তু এখন মনে হচ্ছে একটু থমকে আছে, অর্থাৎ কাস্টমারও বেশি আছে সেটা বলা যাবে না। এখানে না হলেও 10 থেকে 15 হাজারের মতো গরু হবে এখানে এই বাজারে এই মুহূর্তে যে হিসাবে দেখা যাচ্ছে। কিন্তু বড় আকৃতির গরু এবং ছোট আকৃতির গরুর মধ্যে আসলে যদি বলতে যাই, বড় আকৃতির গরুগুলো একটু দাম কমেছে সেটা বলা যাচ্ছে। বিভিন্ন কয়েকটি গরু আমরা দেখেছি, গতকাল যে গরু 7 লাখ টাকা 6 লাখ টাকা চেয়েছিল সেটা আজকে 4 লাখ টাকা 5 লাখ টাকা চাচ্ছে, সেরকম কথাই বলছে বিক্রেতা। তবে ছোট আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলো বলা যায় মোটামুটি দাম আছে, অর্থাৎ দাম যে কিছুটা পড়ে গেছে সেটি বলা যায় আজকে, অর্থাৎ গতকাল কিন্তু বিকেল থেকে কিন্তু দাম উপরের দিকে ছিল, কিন্তু আজকে সকাল থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে দাম একটু নিচের দিকে পড়ে গেছে। অর্থাৎ গতকাল ক্রেতা বিক্রেতা সন্তুষ্ট থাকলেও কিন্তু আজকে এসে বিক্রেতারা কিছুটা হতাশ তাদের দেখা যাচ্ছে, কারণ তারা যেভাবে এই লালন পালন করেছেন সেই টাকাটা তাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে, সেই টাকাগুলো তারা উসুল করতে পারবে কিনা সেই জন্য কিন্তু তাদের মধ্যে এক ধরনের আমরা হতাশা আমরা দেখছি বিক্রেতাদের মধ্যে। এবং এই বাজারে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু একটি গরু কিন্তু কিছুক্ষণ পর পর একটু গরু নিয়ে যাচ্ছে আমরা দেখছি। তো সবকিছু মিলে যেটি বলা যায় এখনো পর্যন্ত আরো 8 থেকে 9 ঘন্টা বাকি আছে, এখনো পর্যন্ত সে 8 থেকে 9 ঘন্টা পর। তবে এই চট্টগ্রামে যে বিবির হাট এবং নৌনগর হাউজিং সোসাইটি এবং সাগরেশে যে বাজারগুলো রয়েছে সেখানে সারা রাত ব্যাপী কিন্তু বেচা কিনা হয়। তবে কিছু কিছু বিক্রেতা বিকালে যেভাবে ছিল এখন একটু কম দেখা যাচ্ছে, তবে বেচা কিনা কিছু কিছু বিভিন্ন জায়গায় হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম চট্টগ্রাম ও রাজধানীর মেরাদিয়া থেকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদের প্রধান জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। নেওয়া হয়েছে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। জঙ্গি তৎপরতার আগাম তথ্য না থাকলেও বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে একথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও র্যাব মহাপরিচালক। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ঈদের দিন এবং ঈদ পরবর্তী সময়ে আমরা অতীতে অনেক দুর্ঘটনার
কথা জানি। এবার পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে, বিভিন্ন রাস্তায় কিছু ব্যারিয়ার তৈরি করা হবে যাতে ফাঁকা রাস্তা পেয়ে তারা এই ধরনের রেসিং করতে না পারে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আমাদের র্যাব সদর দপ্তর থেকেও কিন্তু কন্ট্রোল রুম স্থাপন করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি। ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেন্ট মার্টিনে যেভাবে গোলাগুলি হচ্ছে এটা বাংলাদেশের জন্য হুমকি সত্ত্বেও নতজন পররাষ্ট্রনীতির কারণে সরকার উদ্যোগ নিচ্ছে না। সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে এবং সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধ জাহাজও, মিয়ানমারের যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি গুজব ছড়াচ্ছে। কারো উস্কানিতে পা দেবে না বাংলাদেশ। গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর প্রয়োজন নেই। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মির্জা ফখরুল কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। আমাদের খাদ্যবাহী যে যান নিয়মিত হয়ে গেছে, আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করি। পাহাড়ি ঢলে ভেঙে গেছে সুনামগঞ্জের দোয়ারা বাজারের খাসিয়ামারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভোর থেকে বেলা 11টা পর্যন্ত জেলার বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়। পাশাপাশি মেঘালয় থেকে নেমে আসা ঢলে পানি বেড়েছে জেলার সব নদীতে। এর মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর বাঁধ ভেঙে বিভিন্ন হাওরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও ঘরবাড়ি। এখনও পানির নিচে 3 ইউনিয়নের 10টি গ্রাম। এছাড়া ছাতক উপজেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেন্ট ভিনসেন্টে ঈদুল আজহা উদযাপন করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদ পালন করলেন তারা। বিসিবি সূত্র জানায়, সেন্ট ভিনসেন্টে 17ই জুন ঈদুল আজহা উদযাপন করার কথা থাকলেও একদিন আগেই ঈদ পালন করেন ক্রিকেটাররা। এদিন সকালে সবাই একসঙ্গে টিম হোটেল স্যান্ডালস রিসোর্টে বিশেষ ব্যবস্থায় নামাজ আদায় করেন। পরে স্পেশাল খাবারের আয়োজন করা হয় তাদের জন্য। মূলত স্থানীয় সময় ঈদের দিন নেপালের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় একদিন আগে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় টিম ম্যানেজমেন্ট থেকে। এখন নেপালকে হারিয়ে দেশের মানুষকে ঈদের উপহার দিতে চান ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করতে সোমবার ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। জয় পেলে সরাসরি শীর্ষ 8-এ পা রাখবে টাইগাররা। তবে নেপালের বিপক্ষে হারলে শঙ্কা তৈরি হবে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। নেদারল্যান্ডস তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে সুপার 8-এ যাবে ডাচরা। তবে এসব নিয়ে না ভেবে হিমালয় কন্যার দেশটির বিপক্ষে জয় পেতে চায় বাংলাদেশ। ম্যাচের আগের দিন উইকেট পরখ করে নিয়েছেন কোচ চান্দিকা হাথুরুসিংহে। এরপর কোচিং স্টাফদের নিয়ে কিছুটা সময় মাঠেই পরিকল্পনা সাজিয়ে নেন হেড কোচ। এরপর স্ট্রেচিং আর হালকা ওয়ার্ম আপ দিয়ে অনুশীলন শুরু করেন। হৃদয়, রিশাদ, জাকের আলীরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য। এর আগে একবারই বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে নেপাল। 2014 টি-20 বিশ্বকাপের ওই ম্যাচে টাইগাররা জিতেছিল 8 উইকেটে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শেষ মুহূর্তের বেচাকেনায় ফাঁকা রাজধানীর পশুর হাট। লাভ ক্ষতির হিসাব না করে লোকসান আতঙ্কে বিক্রি করছেন ব্যাপারীরা। দাম পড়তির আশায় হাটে হাটে ঘুরছেন ক্রেতা। এবং ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। 5 স্তরের নিরাপত্তা বলয়। সৌদি আরব সহ দেশে দেশে ঈদুল আজহা উদযাপন। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে জামাত। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। মৌটুসী, আপনাকে ধন্যবাদ এবং ঈদ মোবারক। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।